প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 12তম ক্লাস। 12তম ক্লাসে আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 11তম ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছিল রাজনৈতিক দল, রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ এবং রাজনৈতিক দলের ভূমিকা। আজ দেখব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে দেখব এবং রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই দুটোর ভিতর পার্থক্য দেখার চেষ্টা করব এবং সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কতটুকু ভূমিকা আছে সেটা দেখব। সবগুলোই আলোচনা করব পর্যায়ক্রমে। শুরু করছি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দিয়ে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কি? তোমরা জানো, রাজনৈতিক দল যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জানতে হয়, আগে রাজনৈতিক দল সম্পর্কে ধারণা আরেকটু পরিষ্কার হওয়া জরুরি। রাজনৈতিক দল হচ্ছে সমমনোভাবাপন্ন একটি গোষ্ঠী যারা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠনে উদ্বুদ্ধ হয়। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে তার উল্টো, অর্থাৎ তার বিপরীত। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনীতির সাথে সংযুক্ত হয় না, অর্থাৎ তারা রাজনীতি করে না, সরাসরি রাজনীতি করে না, কিন্তু সরকারের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রেশার গ্রুপ। আবার কেউ কেউ ইন্টারেস্ট গ্রুপ, কেউ কেউ অ্যাটিটিউড গ্রুপও বলে থাকে। তবে যখন দু একজন মনীষীর সংজ্ঞা আমরা বিশ্লেষণ করব, তখন আশা করি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে সংজ্ঞাটা আমরা বলতে চাচ্ছি, এইচ জিগলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দিতে যে উনি বলেছেন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত সঙ্গবিশেষ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সংগঠিত সঙ্গবিশেষ যার সদস্যরা আনুষ্ঠানিকভাবে সরকারি পদে অধিষ্ঠিত হতে চায় না বা চেষ্টা করে না, বরং সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে। এরপরে যদি আমরা আরেকজন মনীষীর সংজ্ঞা বিশ্লেষণ করতে চাই, অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল, ইনি বলেছেন নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। আবার বলছি, অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট ওভারঅল স্বার্থ থাকবে না, সুনির্দিষ্ট একটা স্বার্থ থাকবে। সেই স্বার্থের ভিত্তিতে তারা একত্রিত হবে এবং কি করবে, সংযোগ সম্পর্কে সজাগ যে দৃষ্টিভঙ্গি সেটা থাকবে, অর্থাৎ সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলেছে। ওভারঅল যদি আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, অর্থাৎ তারা সরাসরি রাজনীতির সাথে সংযুক্ত হয় না বা তারা রাজনীতি করে না। সুতরাং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এমন একটা গোষ্ঠী বা এমন একটা সঙ্গবিশেষ যার সদস্যরা সরাসরি রাজনীতি করে না, কিন্তু সরকারের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে বা সরকারের যে নীতি রয়েছে সেই নীতিকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে উদাহরণ, এফবিসিসিআই রয়েছে, বিজিএমইএ রয়েছে, বিকেএমইএ রয়েছে, শিক্ষক ফোরাম রয়েছে, এরকম যে সংগঠনগুলো, অর্থাৎ তারা সরাসরি কিন্তু রাজনীতি করে না, বাট সরকারের যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তকে কিন্তু প্রভাব করে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, গার্মেন্টস মালিকদের যে সমিতি রয়েছে সেটা হচ্ছে বিজিএমইএ। এখন
এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে বলি। যদি বৈশিষ্ট্যগুলো বলি তাহলে তোমাদের এই ধারণাটা আরো বেশি পরিষ্কার হবে। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা বেসরকারি সংগঠন। অর্থাৎ এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা কোনো সরকারি সংগঠন না, এটা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বা মালিকানা উদ্যোগে বা সংগঠনের উদ্যোগে এটা পরিচালিত হয়। অর্থাৎ কোনোভাবেই এখানে জাতীয়করণ বা সরকারি হওয়ার কোনো পসিবিলিটিস কিন্তু এখানে নেই। এই যে চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী, এটা প্রথমত একটা বেসরকারি সংগঠন এবং সরকারের বাইরে থেকেই তারা সরকারকে কিন্তু প্রভাব ফেলানোর চেষ্টা করে। 2 নম্বর পয়েন্ট, যা 2 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো, সেটা নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে, অর্থাৎ এখানে সংগঠনের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থের উপরে তারা প্রাধান্য দেয়। তারা রাজনৈতিক দল যেমন সমস্ত দেশের জনসাধারণের স্বার্থের উপর প্রাধান্য দেয়, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেই কাজটা করে না, বরং তারা নিজস্ব অর্থাৎ তাদের যে সাংগঠনিক যে স্বার্থ রয়েছে বা প্রাতিষ্ঠানিক যে স্বার্থ রয়েছে সেই স্বার্থের উপরে তারা বেশি গুরুত্ব আরোপ করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অরাজনৈতিক, নন পলিটিক্যাল। অর্থাৎ এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা রাজনীতির সাথে যুক্ত হয় না, হয়তো বা তাদের ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তাদের এই রাজনীতি করার এখতিয়ার নেই বললে ভুল হবে, তবে তারা সেটা করে না। সুতরাং এই প্রতিষ্ঠান বা চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী, এটাকে আমরা বলছি অরাজনৈতিক, কারণ তারা সবসময় একই স্বার্থ নিয়ে অর্থাৎ নিজের স্বার্থ বাস্তবায়নে প্রচেষ্টা চালায়। যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ঘন ঘন সরকার পরিবর্তন হয়, সেখানে তারা যদি একটি রাজনৈতিক দলের কুক্ষিগত বা করালগত হয় তবে ঝামেলা হতে পারে, যার কারণে তারা নিরপেক্ষ থাকে, অর্থাৎ অরাজনৈতিক। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমরা জানি একটা দেশের সরকার বিভিন্ন সময়ে শাসন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন নীতি নিয়ে থাকে, সেই নীতিগুলো জনকল্যাণে হয়। এখন সরকার যে পলিসিগুলো নিচ্ছে সেই পলিসির উপরে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে। আমরা যখন দেখি যে বাজারে যখন কোনো জিনিসপত্রের দাম বাড়ে বা তৈরি পোশাকের যখন দাম বাড়ে, তখন এই যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রয়েছে এফবিসিসিআই বা বিজিএমই যারা আছে, তারা কি করে, সাদা পতাকা হাতে তাদেরকে মানববন্ধন করতে দেখা যায় বা বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু অ্যাডাপ্ট করে। তাই এটার মাধ্যমে তারা যেটা বোঝাতে চেয়েছে যে সরকারের যে পলিসি নিচ্ছে, যে নীতি নির্ধারণ করছে, তার উপরে তারা প্রভাব বিস্তার করতে যাচ্ছে। সাংগঠনিক কাঠামো একটু দুর্বল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে সাংগঠনিক কাঠামো রয়েছে সেটা একটু দুর্বল প্রকৃতির হয়, কারণ রাজনৈতিক যে দল, সেই রাজনৈতিক দলের যে কাঠামো সেটা সমস্ত দেশের যে জনসাধারণ রয়েছে সেখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কিন্তু সেটা হয়। সুতরাং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য রাজনৈতিক দলের মতো নয়, যার কারণে এদের সাংগঠনিক কাঠামোটা একটু দুর্বল প্রকৃতির। এখন আমরা এত সময় যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে এই চাপ সৃষ্টিকারীর বৈশিষ্ট্য, অর্থাৎ এই জিনিসগুলো দেখে আমরা সহজে বলতে পারবো যে এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী বা ইন্টারেস্ট গ্রুপ। এখন যাব এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দল, তাদের পার্থক্যটা কি। তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের ভিতরে পার্থক্য নিরূপণ করো। আশা করি পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি পার্থক্য করতে যাই, প্রথম যে পার্থক্য সেটা আমরা দেখব লক্ষ্যের ক্ষেত্রে।
রাজনৈতিক দলের লক্ষ্য একটা এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য আরেকটা। এই লক্ষ্যের ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান রয়েছে, অর্থাৎ সর্বদা আমরা একটা পার্থক্য দেখি। রাজনৈতিক দলের যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, অর্থাৎ কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে অধিষ্ঠিত হওয়া যায়, কি করলে ক্ষমতায় টিকে থাকা যাবে এবং কি করলে পরবর্তীতে আবার ক্ষমতায় আসা যাবে, এটা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি থাকছে? তাদের লক্ষ্য হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক যে স্বার্থ রয়েছে, সাংগঠনিক যে স্বার্থ রয়েছে, তাদের যে বিজনেস পারপাস রয়েছে, সে অর্থাৎ ব্যবসায়িক যে উদ্দেশ্য রয়েছে সেটাকে সফল করা, এটা তাদের উদ্দেশ্য। সুতরাং বা তাদের লক্ষ্য হচ্ছে এটা। সেই ব্যবসায় কীভাবে সফল হওয়া যাবে সেই লক্ষ্যটা কিন্তু সবসময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভিতরে কাজ করে। এরপরে যে পার্থক্যটা রয়েছে সেটা উদ্দেশ্যের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। উদ্দেশ্যের ক্ষেত্রে পার্থক্য আছে। রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? একটা দেশে যে জনসাধারণ বসবাস করে সেই জনসাধারণকে কাজে লাগিয়ে, অর্থাৎ তাদের মতামতের প্রাধান্য দিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আরোহণ করা। অর্থাৎ একটা রাষ্ট্রে যে জনসাধারণ বসবাস করে সেই সকল জনসাধারণের জীবনমান উন্নয়নে, অর্থাৎ তাদের সেবা প্রদান করা লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাটাই হচ্ছে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্য বলা চলে। যে একটা রাষ্ট্রে যে সকল জনসাধারণ বসবাস করে সেই সকল জনসাধারণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। এখন আসি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য প্রাতিষ্ঠানিক। তাদের উদ্দেশ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক যে সফলতা রয়েছে সেই সফলতা আনয়ন করা, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে তাদেরকে সফল করা যাবে, তাদের যে উদ্দেশ্য রয়েছে সেই, অর্থাৎ ব্যক্তি স্বার্থ যেটা রয়েছে সেই ব্যক্তি স্বার্থ বা প্রাতিষ্ঠানিক যে স্বার্থ রয়েছে সেই প্রাতিষ্ঠানিক স্বার্থকে বজায় রাখা। এরপরে যদি আমরা পার্থক্য দেখি মতাদর্শগত কিছু, মতাদর্শগত যে পার্থক্য, অর্থাৎ এখানে যদি পার্থক্য করতে চাই, রাজনৈতিক দল নিজস্ব আইডিওলজিতে বিশ্বাস করে, অর্থাৎ তাদের একটা আদর্শ রয়েছে। প্রত্যেকটা দেশের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল তার নিজস্ব মতাদর্শে চলে। যদি দেখি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে চলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা জিয়াউর রহমানের আদর্শে চলে, জাতীয় পার্টি যেটা রয়েছে সেটা এরশাদের যে মতাদর্শ রয়েছে সে অনুযায়ী চলে। এখন বিষয় হচ্ছে যে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কোনো সুনির্দিষ্ট মতাদর্শ নেই, অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট এরকম কোনো ব্যক্তি আইডিয়াল হতে পারে না। তারা সবসময় তাদের যে প্রাতিষ্ঠানিক যে স্বার্থ আছে সেই প্রাতিষ্ঠানিক স্বার্থ, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক বা সংগঠন কেন্দ্রিক যে মতাদর্শ, অর্থাৎ কোম্পানির যে পলিসি রয়েছে বা সেই সংগঠনের যে পলিসি, নিজস্ব যে পলিসি রয়েছে সেই পলিসিকেই তারা মতাদর্শ হিসেবে ধারণ করে তাদের যে দৈনন্দিন কার্যক্রম রয়েছে সেগুলো তারা পরিচালনা করে। এবার যদি 4 নাম্বার পার্থক্য আমরা দেখতে চাই সেটা দেখব যে সাংগঠনিক অবস্থার ক্ষেত্রে পার্থক্যটা কি। সাংগঠনিক যে অবস্থা আছে, সাংগঠনিক অবস্থা, সংগঠনটা আসলে কি? একটা অর্গানাইজেশন, একটা জানো যে গুটি কয়েক ব্যক্তি যখন নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে আগায় তখন সেটাকে আমরা বলছি সংগঠন। এখন এই সাংগঠনিক অবস্থার ক্ষেত্রে পার্থক্য বিরাজমান রয়েছে। রাজনৈতিক দল তৃণমূল পর্যায় থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত পরিচালিত হয়, সুতরাং এদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী হয়। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার জনসাধারণের অংশগ্রহণ কিন্তু এখানে থাকে এবং বিভিন্ন কমিটি বা পদের মাধ্যমে কিন্তু এই সংগঠনটি পরিচালনা হয়। সুতরাং
যদি সাংগঠনিক দিক থেকে দেখতে যাই, সেখানে রাজনৈতিক দলের সাংগঠনিক যে কাঠামো সেটা অনেক বেশি শক্তিশালী। এবার যদি আমরা আসি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংগঠনটা কেমন, সেটা প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে অনেকটা। যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে গোষ্ঠীটা রয়েছে, সেই গোষ্ঠীর আকারটা কেমন, তার আকৃতিটা কেমন, তার সদস্য সংখ্যা কেমন, বা তাদের লক্ষ্য কি বা উদ্দেশ্য কি, এটার উপরে ডিপেন্ড করে তার সাংগঠনিক কাঠামো কেমন। সুতরাং রাজনৈতিক দলের যে সাংগঠনিক কাঠামো তার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল এবং ছোট কাঠামো হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর। এর পরের যে পার্থক্যটা আমরা দেখব সেটা নির্বাচনগত পার্থক্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আগেই বলেছি, তারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে না বা তারা রাজনীতিতে অংশগ্রহণ করে না। আর রাজনৈতিক দলের প্রধান এবং মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভিতরে ওই রকম নির্বাচন হয় না। তাদের যে নির্বাচন রয়েছে, ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠনগুলো রয়েছে, তার ভিতর থেকে তাদের অভ্যন্তরীণ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা হয়। সুতরাং এই যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট যে নির্বাচন, সেই নির্বাচনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা কম থাকে। সুতরাং এই দুটোর ভিতরে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দল, এই দুটোর ভিতরে নির্বাচনগত পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। কর্মপরিধিগত পার্থক্য রয়েছে। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভিতরে কর্মের পরিধিগত পার্থক্য আছে। পরিধি কি আমরা জানি, অর্থাৎ আমি যতদূর যেতে পারি, আমি যতদূর করতে পারি, সেটা হচ্ছে আমার পরিধি। এখন এই রাজনৈতিক দলের পরিধি কতটুকু এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিধি কতটুকু? রাজনৈতিক দল যেহেতু একেবারে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত তার বিস্তৃতি, সুতরাং নিঃসন্দেহে রাজনৈতিক দলের পরিধি কিন্তু অনেক বেশি। এবং যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিধি কিন্তু প্রাতিষ্ঠানিক বা সংগঠনের ভিতরে। সুতরাং এটার পরিধি কম। আশা করি বুঝতে পেরেছ। যখন পরিধিগত আলোচনা আমরা করব, কর্মপরিধি অর্থাৎ কাজের পরিধি, রাজনৈতিক দলকে অনেক বেশি পরিমাণ কাজ যেহেতু করতে হয়, সুতরাং তার পরিধি, কর্মপরিধি অনেক বেশি। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যেহেতু কাজ সংগঠন কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, তার পরিধি কম। এরপরে যে পার্থক্যটা আমরা দেখব সেটাকে আমরা বলছি যে পেশাগত বৈচিত্র্য। এই পেশাগত বৈচিত্র্যটা আসলে কি? রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন রাজনীতি পরিচালিত হয়, সেটা একেবারে কেন্দ্র থেকে একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত আসে এবং সেখানে কমিটি আছে, তাদের বিভাগ অনুযায়ী কমিটি আছে, জেলা অনুযায়ী উপজেলা, সর্বশেষ ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। সুতরাং তারা যেহেতু এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং রাজনীতি তারা করে, সুতরাং এই রাজনীতি সম্পর্কে তারা অনেক বেশি পেশাগত মনোভাবের হয়। এটার সাথে তারা পরিচিত হয় এবং পেশার সাথে তারা দীর্ঘদিন জড়িত হওয়ার কারণে, রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে এটাকে তারা আরও কাছের থেকে যেমন নিতে পারে। সুতরাং এই পেশাগত যে মনোভাবটা আছে সেটা অনেক বেশি জাগ্রত হয়। আবার এটা যখন আমরা দেখব যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে, তারা কিন্তু এই প্রতিষ্ঠানটা নিয়ে চিন্তা করছে এবং তারা তাদের জায়গায় অনেক বেশি প্রফেশনাল বা পেশাগত। সুতরাং এই রাজনৈতিক পেশা এবং ওই সংগঠনের পেশা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পেশাগত যে দুটো দিক, এখানে কিন্তু বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ এখানে পার্থক্য রয়েছে। শেষ যে পার্থক্যটা আমরা দেখব সেটা বলছি অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব বা ইন্টারনাল কনফ্লিক্ট। রাজনীতি অনেক বৃহৎ পরিসরে পরিচালিত হয়।
সুতরাং সেখানে দ্বন্দ্বের সম্ভাবনা অনেক বেশি। আমরা জানি একটা দেশের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে কিন্তু জড়িত। যেহেতু তারা রাজনীতির সাথে জড়িত, সুতরাং এই রাজনৈতিক সিস্টেমে কখনো কনফ্লিক্ট আসে বা দ্বন্দ্ব আসে, এবং যেহেতু এখানে অনেক বেশি পরিমাণ জনসংখ্যা রাজনীতির সাথে জড়িত, বেশি সংখ্যক লোক রয়েছে বা মানুষ রয়েছে, সুতরাং যেখানে মানুষ বেশি সেখানে দ্বন্দ্ব বেশি, এটা স্বাভাবিক। সুতরাং সেখানে দ্বন্দ্ব রয়েছে। আর পেশাগত যে সংগঠন রয়েছে বা সাবসৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, সেখানে দ্বন্দ্বটা এত বেশি নয়, থাকলেও সেটা খুব দ্রুতই নিষ্পত্তি বা নিরসন করা হয়। সুতরাং এই দুটোর ভিতরে যে অভ্যন্তরীণ যে কনফ্লিক্ট বা পেশাগত যে দ্বন্দ্ব, সেটা কিন্তু রয়েছে। এত সময় যে বিষয়গুলো আমরা দেখলাম, সেটা একটা দেশের রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য বিদ্যমান ছিল, সেই পার্থক্য। আশা করি পার্থক্যগুলো বুঝতে পেরেছ। এখন দেখব একটা দেশের সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা জানি, এবং রাজনৈতিক দলের ভূমিকাও অনেক বেশি, সেটাও জানি। কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকাটা কি? অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি আদৌ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, সেটা দেখব এখন। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেটা প্রথম যে পয়েন্ট আমরা দেখব, সেটা বলছে যে সরকারের গঠনমূলক সমালোচনা করে। আমরা জানি সমালোচনার মাধ্যমেই একজন তার সঠিক নির্দেশনা খুঁজে পায়, নিজেকে জানতে পারে, নিজেকে নতুনভাবে চিনতে পারে। সুতরাং সমালোচনা যেটা, সেই সমালোচনা কিন্তু নেতিবাচক নয়। সমালোচনা আমি ব্যক্তিগতভাবে মনে করি সবসময় ইতিবাচক, যেটা আমাকে সুন্দরভাবে চলতে সহায়তা করে। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেটা করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের গঠনমূলক সমালোচনা করে, অর্থাৎ অযথা, অনাকাঙ্ক্ষিত, অহেতুক কোনো সমালোচনা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী করে না। সরকারকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে ফেলে সমালোচনা করে সঠিক দিকে নিয়ে যেতে, সঠিক দিক নির্দেশনায় আনতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন দেখি সরকারের একার পক্ষে যখন কোনো সিদ্ধান্ত প্রণয়ন করা সম্ভব হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে যে সরকার ভুল করে না, ব্যাপারটা তেমন নয়। সুতরাং সরকার যখন কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা সিদ্ধান্ত নিতে পারে, বা সেটা দেশের অর্থনীতির জন্য খারাপ হতে পারে, বা দেশের সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেই অর্থনীতির সাথে তা যাচ্ছে না, মিলছে না, খাপ খাচ্ছে না, তখন এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি করে? সরকারের সমালোচনা করে সঠিক দিকে নিয়ে আসে। সুতরাং যখন সরকার তার ভুল ত্রুটিগুলো সংশোধন করে একটা সুন্দর সুশৃঙ্খল পথে হাঁটতে পারে, তখন কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। এরপরে যে বিষয়টা আমরা বলবো, সেটা সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে। সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে। সরকারের স্বেচ্ছাচারিতাটা কি? সরকার যখন নিজের ইচ্ছা মতো চলতে চায়, কোনো ব্যবসায়িক সংগঠন হোক, কোনো রাজনৈতিক যে ব্যক্তিবর্গ বা যে এলিট ক্লাস বা দেশের যে সার্বিক পরিস্থিতি, সেগুলো বিবেচনা না করেই যখন নিজের মতো করে চলতে চায়, তখন সেটাকে আমরা বলছি স্বেচ্ছাচার, অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলা। এই সরকার যখন স্বেচ্ছাচারের পথে হাঁটে, অর্থাৎ স্বৈরাচারী হয়ে যাচ্ছে, এই স্বেচ্ছাচারের পথ থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। অর্থাৎ সরকারের বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো রয়েছে, সেই দিকগুলো কিন্তু জনগণের কাছে তারা তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধকরণ করে। প্রয়োজনে সরকারের সাথে তারা একত্রে বসে সেটা সমাধান করার চেষ্টা করে। যখন সরকারের স্বেচ্ছাচারিতা রোধ হলো, তখন সেখানে
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা এগিয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেতু বন্ধন করে। সেতু বন্ধন অর্থাৎ রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সরকার, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চারটা সাইড থেকে কিন্তু একটা সেতু বন্ধন করে, অর্থাৎ পারস্পরিক সুন্দর সুসম্পর্ক স্থাপন করে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা বিভিন্ন এলিট ক্লাস রয়েছে, সেই এলিট ক্লাসের সাথে কিন্তু সংযোগ সাধন করে সরকারকে সঠিক দিক নির্দেশনা দেয়, যার কারণে একটা সেতু বন্ধন অর্থাৎ পারস্পরিক সুসম্পর্ক এখানে স্থাপন হয়। যখন একটা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সাধারণ জনগণ এবং সরকার এদের সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা কিন্তু সম্ভব হয়। সুতরাং এখানে আমরা বলছি যে সুশাসন প্রতিষ্ঠায় এই ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আরেকটা যে ভূমিকা রাখছে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু সচেষ্ট হচ্ছে। সেটা কিভাবে? আমরা যারা প্রান্তিক লেভেলে যেসব জনসাধারণ বসবাস করি, যারা নিম্ন জীবনযাপন করি, তাদের জীবনযাত্রার মান কিভাবে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ কখনো তারা বেকারত্ব নিরসনে পদক্ষেপ নিচ্ছে, কখনো দারিদ্র্য বিমোচনে পদক্ষেপ নিচ্ছে, কখনো হাওড় অঞ্চলে মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়াচ্ছে। সুতরাং এই সকল মানুষের সার্বিক সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করছে। আবার আমার জীবনযাত্রার যে মান নির্ধারক যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা রয়েছে, সেই জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এদিক থেকে কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অবদানকে অস্বীকার করা যাচ্ছে না। সুতরাং এক্ষেত্রেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা দেশের সাধারণ জনগণের যখন জীবনযাত্রার মান উন্নত হয় এবং জিডিপির হার যখন বাড়ে, সেখানে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে, আগেই বলেছি। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা প্রথম যখন আমরা দিয়েছিলাম তখনই বলেছি এরা রাজনীতি করে না, বাট সরকারের যে নীতি রয়েছে সেই নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। এখন বিষয় হচ্ছে সরকার যে পলিসিগুলো নিচ্ছে সেই পলিসিটা কেমন হবে, দেশের জন্য ভালো হবে কিনা বা ব্যবসায়ীদের জন্য ভালো হবে কিনা, সেটা যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেই দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে কিনা, সেটা সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে থাকবে কিনা, বা বাজেট যেটা হচ্ছে সেটা উচ্চবিলাসী কিনা। আমরা দেখি যখন বাজেট আসে তখন সরকারের একটা দল, অর্থাৎ সরকারের একটা বিশেষ কমিটি বা একটা গ্রুপ, তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে মিটিং করে, একসাথে বসে সেখানে আলাপ আলোচনা করে। এখন এই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেটা যদি এই ব্যবসায়িক যে সংগঠন বা যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে তাদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তবে সেখানে কিন্তু সংশোধনের চেষ্টা করে সরকার। সুতরাং এভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাব ফেলছে সরকারের নীতির উপরে। এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে বিচার বিভাগের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমরা জানি প্রত্যেকটা সংগঠনের, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায়িক সংগঠনের কিন্তু লিগ্যাল অফিসার থাকে। অর্থাৎ শুধু লিগ্যাল অফিসার কেন, দেশের যে প্রচলিত যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থাশীল করে তোলা এবং সেই বিচার বিভাগকে অনেক বেশি ইফেক্টিভ করে তোলা, বিচারকদের সাথে যে যোগাযোগ রয়েছে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক যে যোগাযোগ, তার মাধ্যমে কিন্তু এটার উপর তারা প্রভাব ফেলার চেষ্টা করে, যাতে
বিচার বিভাগ স্বেচ্ছাচারী না হয়ে যেতে পারে বা নিজের মতো করে যেন বিচার কার্য কখনো পরিচালনা করতে না পারে। সুতরাং একটা তদারকির ভিতরে মোটামুটি তাদের সাথে একটা খোঁজ খবর রাখে, যাতে সেখানে কোনো ধরনের স্বেচ্ছাচারী হওয়া বা বিচার বিভাগের একঘেয়েমি হওয়ার সুযোগ না থাকে। যদি বিচার বিভাগ তার নিজের মতো করে চলতে চেষ্টা করে বা চলে, তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না। যেহেতু সুশাসন প্রতিষ্ঠা করাই একটা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য, আর সেই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেই কিন্তু ভূমিকা রাখছে সাবসৃষ্টিকারী গোষ্ঠী। এরপরে যে বিষয়টা আমরা দেখব, নির্বাচনী প্রভাব। নির্বাচনী প্রভাবটা কি? অর্থাৎ নির্বাচনকালীন সময়ে, আগেই বলেছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে, সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ একাধিক যে সাবসৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে তাদের সাথে ওঠা বসা দেখা যায়। অর্থাৎ তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের পায়চারি কিন্তু তারা করতে থাকে, কারণ ব্যবসায়ীদের অনেক বড় বড় সংগঠন রয়েছে। সুতরাং এই একটা দেশে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যেহেতু রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, সেই রাজনৈতিক দলগুলো চেষ্টা করে কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে হাতে আনা যায় কিনা। সুতরাং এই নির্বাচনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাব ফেলছে। নির্বাচনটা কেমন হচ্ছে? কখনো কখনো আমরা দেখছি যে নির্বাচনে তারা পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে, এবং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে, নির্বাচনটাকে অনুসন্ধান করছে। অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিক দল কিন্তু এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে ঠিকই, কিন্তু টোটাল যে ফিগারটা রয়েছে নির্বাচনের, সেখানে কিন্তু তাদেরকে বাদ দিয়ে যেতে পারছে না। কারণ এই সংগঠনের যে ভোট রয়েছে, সংগঠনে যারা যুক্ত, তাদের ভোটের কিন্তু গুরুত্ব রয়েছে। সুতরাং চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী রয়েছে, তারা এই নির্বাচনের উপরে প্রভাব ফেলে, যাতে নির্বাচনটা অবাধ হয়, সুষ্ঠু হয় এবং নিরপেক্ষ হয়। আর একটা দেশের অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনই কিন্তু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আরেকটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা হলো তথ্যের আদান প্রদান। আমরা জানি সাম্প্রতিক সময় তথ্য প্রযুক্তির যুগ, যেখানে কোনো তথ্যকে লুকানো যায় না। এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে সরকারের যোগসূত্রতা রয়েছে, একটা সুসম্পর্ক রয়েছে। আবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সাথে সাধারণ যে জনগণ রয়েছে, সেই সকল জনসাধারণের কিছুটা মেলবন্ধনও সেখানে রয়েছে। সুতরাং এটার মাধ্যমে তথ্যর যে আদান প্রদান, এখানে কোনো তথ্য কিন্তু লুকানো হচ্ছে না বা হাইড করা হচ্ছে না, সকল তথ্যই কিন্তু পরিষ্কার হচ্ছে। সরকার কোন ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি চাচ্ছে, অর্থাৎ দেশের জন্য সেটা ক্ষতি হচ্ছে কিনা বা ব্যবসায়ীদের উপরে চরম আকারে প্রভাব ফেলবে কিনা, এই বিষয়ের যাবতীয় যে তথ্যাবলী রয়েছে, সেই তথ্যাবলীর উপরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ সেই তথ্যগুলো প্রকাশ করছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তথ্যের আদান প্রদান সরকারের সাথে যেমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর তথ্যের আদান প্রদান হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ যে জনগণ রয়েছে, সেই সাধারণ জনগণের সাথেও কিন্তু তথ্যের আদান প্রদান প্রতিনিয়ত চলছে। এভাবে একটা দেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এত সময় যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমরা দেখলাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য, এবং রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এবং সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায়
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা কতটুকু। আশা করি বিষয়টা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা যেমনই হোক, রাজনীতির পাশাপাশি সেই দেশে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বলি রাজনীতি এবং অর্থনীতি দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোথাও বলছে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বর্তমান সময়ে ধারণা চেঞ্জ হয়ে এটাকে বলা হচ্ছে অর্থনীতিই একটা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। যদি অর্থই না থাকে তাহলে সেই দেশের রাজনীতি কিন্তু সেভাবে চলে না। যারা রাজনীতি করেন তারা কিন্তু অর্থকে সামনে এনেই রাজনীতি পরিচালনা করেন। সুতরাং এই অর্থনীতি যে একটা বড় বিষয়, সেটা কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর হাতে রয়েছে।